গল্প এক ফালি সুখ। সূচনা পর্ব। লেখনীতে তাসনিম জাহান মৌরিন। আমি কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে পারবো না মা। এত খারাপ দিন চলে আসেনি আমার। ডাইনিং টেবিলের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বেশ উচ্চস্বরেই কথাটা বলল ইলহাম আবসার তুর্য। দৃষ্টিতে তার রাগের আভা ফুটে উঠেছে। সকালে ব্রেকফাস্ট করতে এসে মায়ের থেকে এমন প্রস্তাব হয়তো সে আশাই করেনি। তুর্যর সঙ্গে সমানতালে রেগে গেলেন তার বাবা ইরশাদ আফসার। তিনিও খাওয়া ছেড়ে উঠে গিয়ে ইলমা আফসার এর উদ্দেশ্যে কড়া গলায় বললেন, আক্কেল জ্ঞান কি পুরোটাই হারিয়ে গেছে তোমার? শেষ পর্যন্ত কিনা একটা বিবাহিত মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে চাইছো? ইলমা খানিকটা নিচু গলায় বললেন, অবিবাহিত ছিল, ডিভোর্স হয়ে গেছে। আর আমি তো জোর করিনি। মেয়েটা আমার পরিচিত, অনেক লক্ষ্মী একটা মেয়ে, তাই বলেছিলাম। কেন বলবে মা? কোন মা একটা ডিভোর্সি মেয়েকে ছেলের বউ করতে চায় বলতে পারো? কথাটা বলেই টেবিলের উপর জোরে হাত রাখল তুর্য। ইলমা ভয় পেয়ে ছেলের পাশে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বললেন, শান্ত হ বাবা, আমি সত্যিই ওভাবে বলতে চাইনি। মায়ের হাতটা ছাড়িয়ে নিল তুর্য, তার কপালে এখনো রাগের ভাঁজ বিদ্যমান। তুর্য বড় বড় নিঃশ্বাস ছেড়ে মায়ের সামনে আঙুল উঁচিয়ে বলে, লিসেন মা, ইলহাম আবসার তুর্যের বউকে রূপে গুণে সব দিক থেকে উপরে থাকতে হবে। কোনো সাধারণ মেয়েকে আমি বিয়ে করব এই চিন্তা করো না। আর তোমার না আমার জন্য মেয়ে দেখারই দরকার নেই, সেটাই ভালো হয়। চেয়ারে একটা লাথি দিয়ে হনহন করে উপরে নিজের ঘরে চলে যায় তুর্য। ইলমা তাকে আটকাতে চাইলেই ঈর্ষাদ তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, এখন আটকাচ্ছ কেন? সকাল সকাল দিলে তো মাথাটা গরম করে, তোমার জন্য ছেলেটা না খেয়েই চলে গেল। সত্যি প্রতিটা বিষয়ে ঝামেলা না করতে পারলে তোমার পেটের ভাত হজম হয় না। ঈর্ষাদও চলে গেলেন নিজের ঘরে, আর ইলমা সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। সে তো এত কিছু ভেবে কথাটা বলেনি। নিজের বান্ধবীর মেয়ের কথাই বলতে চেয়েছিল। তাদের পারিবারিক অবস্থা ভালো না হলেও মেয়েটা যে অনেক নম্র, ভদ্র তা ইলমা আগে থেকেই জানে। মেয়েটাকে তার বেশ পছন্দ। একটা ভুল সিদ্ধান্তের জন্যই তার জীবনে দুঃখের পাহাড় নেমে এসেছে, তবে এতে তো মেয়েটার কোনো দোষ নেই। দীর্ঘশ্বাস ছাড়ে ইলমা, বুঝতে পারে তারই ভুল হয়েছে। ছেলের রাগ সম্পর্কে ভালোই ধারণা আছে তার, তাও যে কেন বলতে গেল কথাটা। প্লেটের দিকে তাকিয়ে দেখল তুর্য তেমন কিছুই খায়নি। রান্নাঘরে গিয়ে তুর্যর জন্য নতুন করে স্যান্ডউইচ বানালেন ইলমা। সঙ্গে এক গ্লাস জুস নিয়ে পা বাড়ালেন তুর্যর ঘরের দিকে। ছেলেকে তো আর না খেয়ে থাকতে দিতে পারেন না। সদ্য গোসল করে হলুদ রঙের সেলোয়ার কামিজ পরে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এলো মৌরিন। বিছানায় তার মা মারুফা বসে ছিলেন, চোখে মুখে তার চিন্তার ছাপ। মৌরিনকে বের হতে দেখেই উঠে দাঁড়ালেন তিনি। বাড়িওয়ালা এসে আরো 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে বলে গেছে। সাদা রঙের তোয়ালেটা চেয়ারের উপর রেখে মৌরিন ভ্রুকুঞ্চিত করে বলে, মানে? 1 মাসের অ্যাডভান্স তো দেওয়া হয়েছে। উনি তো তাই বলেছিলেন। এখন এসে বলে গেল আরো 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে, এটাই নাকি নিয়ম? এমন নতুন নতুন নিয়ম বানালে তো চলবে না, তাই না? মারুফা হতাশ হয়ে বলে, কি করবি তাহলে? ছেড়ে দিবি বাড়িটা? মৌরিন ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে চুল আঁচড়াতে নিয়ে বলে, কি করে ছাড়ি বলো তো? সবে 1 সপ্তাহ হলো উঠলাম। একে তো 1 মাসের অ্যাডভান্স করা, তার উপর এই সময়ে নতুন বাসা কোথায় পাবো? আমি একবার কথা বলবো বাড়িওয়ালার সাথে, তারপর বেশি কথা বাড়ালে তো দিতেই হবে টাকাটা। চুপ করে রইলেন মারুফা। মৌরিনের পিছনে এসে ক্ষীণ বলে, কোনো টিউশন জোগাড় করতে পারলি? মৌরিন চিরুনিটা ড্রেসিং টেবিলের উপর রেখে মায়ের দিকে ঘুরে বলে, কি করে পাবো? এই শহরে তো আমায় তেমন কেউ চেনে না মা। না জেনে একটা মেয়েকে কেনই বা পড়াতে নিবে? তবুও আমি বলে রেখেছি কয়েকজনকে, দেখি ম্যানেজ করতে পারি কিনা। নিজের সাদা শাড়ির আঁচলে চোখ মুছলেন মারুফা। মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোর বাবার জন্য তোকে আজ কত কষ্টই না করতে হচ্ছে। বিরক্ত হয় মৌরিন। মারুফার দু কাঁধে হাত রেখে বলে, প্লিজ মা, আমার ভালো লাগে না এসব কথা শুনতে। যা আছে খেতে দাও এখন। ভার্সিটির এক ফ্রেন্ড এর বড় ভাই আছে, খুব ভালো মানুষ, দেখা করতে বলল আমায়। গিয়ে দেখি কোনো কাজ জোগাড় করে দিতে পারেন কিনা। মারুফা আবারও নিজের চোখ মুছে বললেন, কালকের ডিম আলুর তরকারি আছে, খেয়ে নিবি আয়। তুমি খেয়েছো তো?
নজর নামিয়ে রাখলেন মারুফা। মৌরিন যা বোঝার বুঝে গিয়ে বলল, বুঝেছি, চলো একসাথে খাবো। 2 রুমের বাসা, বাড়িটা বেশ পুরনো। বড় খাট পাতানো ঘর থেকে বেরিয়ে সামনের ঘরের ছোট খাটে বসলেন মারুফা। মৌরিন রান্নাঘরে গিয়ে 2 প্লেটে খাবার নিতে লাগলো। মারুফা তাকিয়ে রইলেন মেয়ের দিকে। এত মনের জোর মেয়েটা কার থেকে পেল তাই বুঝে উঠতে পারেন না তিনি। তুর্যর ঘরের সামনে এসে দাঁড়ালেন ইলমা, দরজাটা আটকানো। দুহাতে ধরে রাখা ট্রেটা এক হাতে নিয়ে দরজায় নক করলেন ইলমা। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর দরজা খুলল তুর্য, তবে দরজা খুলেই বিছানায় গিয়ে বসে পড়ল সে। বোঝাই যাচ্ছে মায়ের উপর রেগে আছে। ইলমা ভিতরে প্রবেশ করে খাবারের ট্রেটা টেবিলের উপর রাখলেন। এরপর তুর্যর পাশে বসে বললেন, খাবারের উপর রাগ দেখাতে নেই বাবা, খেয়ে নে। খাবো না আমি, নিয়ে যাও ওটা। মায়ের উপর রাগ করে থাকে না তুর্য, আমি কি কখনো তোর খারাপ চাইতে পারি বল? তুর্য বিরক্তির সঙ্গে চোখ বন্ধ করে বলল, এখন তোমার ইমোশনাল কথার ঝুলি খুলে বসবে না প্লিজ। কিন্তু খাবারটা তো খেয়ে নে। আচ্ছা বেশ, তুই বল তোর কেমন মেয়ে চাই। আমি তেমন মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব। তুর্য বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তার কোনো দরকার নেই, তুমি আর আমার জন্য মেয়ে দেখার কথা মাথাতেই এনো না। মনে মনে কষ্ট পেলেও তা প্রকাশ করল না ইলমা, উঠে দাঁড়িয়ে সামান্য হেসে বলল, বেশ, তুই যাকে পছন্দ করবি তার সঙ্গেই বিয়ে হবে তোর। আর রাগ করিস না বাবা, খাবারটা খেয়ে নে। তুর্য বুকে হাত গুজে বলে, তুমি যাও, খেয়ে নেব আমি। প্রত্যুত্তরে কোনো কথা বলল না ইলমা। হালকা মাথা নাড়িয়ে চলে গেলেন ঘর থেকে। ইলমা চলে যাওয়ার পর দরজা আটকে ট্রে থেকে একটা স্যান্ডউইচ হাতে নিয়ে বিছানায় বসে পড়ল তুর্য। বাবা মায়ের একমাত্র ছেলে সে, ছোটবেলা থেকেই ভীষণ আদরে বড় হয়েছে। মায়ের থেকেও বাবা তাকে বেশি মাথায় তুলে রেখেছে, যখন যা চেয়েছে তাই এনে দিয়েছে। পড়াশোনায় বরাবরই ভালো ছিল তুর্য, চাইলেই কোনো বড় চাকরি কিংবা বিজনেস করতে পারত। তবে তার ইচ্ছে ছিল মিডিয়া জগতে আসার, অভিনয়ের প্রতি আগ্রহ তার ছোটবেলা থেকেই। অনেক জনপ্রিয়তা অর্জন করতে চেয়েছিল তুর্য, নিজের ইচ্ছে পূরণ করতেও খুব বেশি বেগ পেতে হয়নি তাকে। অল্প কিছু নাটকের কাজের মাধ্যমেই ব্যাপক দর্শক জনপ্রিয়তা লাভ করে সে, খুব অল্প সময়ের মধ্যেই মানুষ তাকে পছন্দ করেছে, তার অভিনয়ের প্রশংসা করেছে। আর এই সাফল্য তুর্যকে আরো বেশি অহংকারী করে তোলে। তার একটাই লক্ষ্য, সবার উপরে থাকতে হবে। হাতে থাকা স্যান্ডউইচে কামড় দিয়ে তুর্য মনে মনে বলে, আমার পছন্দের মেয়ে তুমি খুঁজতে পারবে না মা। তাকে হতে হবে সবার চেয়ে সুন্দর, আমার পাশে যেমনটা মানায়। সবাই যেন হিংসে করে তাকে দেখাই জাস্ট ওয়ান্ট মোর এন্ড মোর পপুলারিটি। রিকশা থেকে নেমে আশেপাশে তাকালো মৌরিন। পরনে তার হলুদ রঙের সেলোয়ার কামিজ, লম্বা চুলের বিনুনিটা একপাশে এনে রাখা। সাজের মধ্যে কেবল কপালে একটা ছোট্ট কালো রঙের টিপ, এটা তার জন্য ম্যান্ডেটরি। বান্ধবী রিমির ভাই রাতুল এর বলা ঠিকানাতেই এসেছে সে। রাতুলের সঙ্গে এর আগে কখনো দেখা হয়নি তার। রাস্তার ওপারে সোজাসুজি চায়ের দোকানে বসে থাকা একজন লোককে দেখে অনেকটা রাতুলের মতোই মনে হলো, তাই দেখে শুনে রাস্তা পার হয়ে চায়ের দোকানের সামনে এলো মৌরিন। সেই লোকটির সামনে এসে জিজ্ঞেস করল, আসসালামু আলাইকুম, আপনি রাতুল ভাইয়া না? এক নজরে মৌরিনকে সম্পূর্ণ পরখ করে নিল লোকটা। তারপর সামান্য হেসে উঠে দাঁড়িয়ে বলল, মৌরিন রাইট। স্মিত হেসে মাথা নাড়ল মৌরিন। রাতুল আশেপাশে তাকিয়ে একটা চেয়ার মৌরিন এর দিকে এগিয়ে দিয়ে বলল, রিমি তোমার কথা বলেছে আমাকে। বসো, কি খাবে বলো। মৌরিন রাতুলের বাড়িয়ে দেওয়া চেয়ারে বসে বলে, ধন্যবাদ ভাইয়া, কিন্তু আমি কিছু খাবো না। তা বললে কি চলে? আচ্ছা চা খাও অন্তত, মামা একটা চা। মৌরিনকে রাতুলকে থামিয়ে দিয়ে বলে, আমি চা খাই না ভাইয়া। আপনি ব্যস্ত হবেন না, আসলে যেই কারণে আসা। রিমি আমায় বলেছে সবটা, শুনে সত্যিই খারাপ লাগলো। কি আর করা যাবে বলুন, যা আমার ভাগ্যে ছিল তাই হয়েছে। আর আমি একটা কথায় ভীষণভাবে বিশ্বাস করি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। হয়তো আমার সঙ্গে এর চেয়েও খারাপ কিছু হতে পারত। রাতুল চায়ের দোকানের পাশে থাকা বেঞ্চিতে বসে বলে, বাহ, বেশ পজিটিভ চিন্তা ভাবনা তোমার। ভালো লাগলো শুনে।
ভাইয়া নিশ্চয়ই জানেন আমি আর আমার মা এই শহরে নতুন, তেমন একটা পরিচিত লোকজন নেই। আর এই মুহূর্তে আমার একটা কাজের খুব দরকার ছিল। হ্যাঁ, তো কি ধরনের কাজ করতে চাইছো তুমি? এমনিতে আমি কোনো কাজকেই ছোট করে দেখি না, তবে 2-3টে টিউশন জোগাড় করতে পারলে ভালো হতো। এর আগেও স্টুডেন্ট পড়িয়েছি অনেক, খুব একটা খারাপ পড়াই না। রাতুল আঙুল কপালে স্লাইড করে বলে। আসলে ব্যাপারটা কি বলতো, আমিও কাজের সূত্রেই এখানে থাকি। খুব একটা আত্মীয় স্বজন আমারও নেই। তবে আমি আমার বন্ধুদের বলে রাখব। সৌজন্যমূলক হাসে মৌরিন। নিজের ব্যাগটা একপাশে ঝুলিয়ে উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসি। ওয়েট, তুমি কিছু মনে না করলে আমি আরেকটা অফার দিতে পারি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি বলুন। তুমি জানো হয়তো আমার কাজটা মিডিয়া সেক্টরে, মানে ক্যামেরার পিছনেই থাকা পড়ে আমার কো ডিরেক্টর হিসেবে বা অন্য কিছু। তুমি চাইলে আমি সেখানে তোমায় একটা কাজ ম্যানেজ করে দিতে পারি। কিন্তু আমার তো অভিনয়ের বিষয়ে কোনো জ্ঞান নেই, আর তেমন কিছু কখনো করতেও চাইনি। অ্যাক্টিং নয়, তবে শুটিং স্পটে আরও অনেক যাবতীয় কাজ থাকে। যদি টিউশন পেয়েও যাও, তবুও পাশাপাশি তুমি এই কাজটা করতে পারো। বার্ট চয়েজ ইজ ইয়োর্স। মৌরিন কয়েক সেকেন্ড চিন্তা করে বলে, আমি একটু ভেবে দেখি ভাইয়া। আপনাকে আমি কল করে জানাবো, ফোন নম্বর তো আছেই। হ্যাঁ অবশ্যই। আর আমি তো তোমার ভাইয়ের মতোই, তোমার কোনো হেল্প করতে পারলে আমারও ভালো লাগবে। জি ভাইয়া, দোয়া করবেন আমার জন্য। মৌরিন মুচকি হেসে মাথা নাড়িয়ে বিদায় নেয়। আরও অনেক কাজ, ভার্সিটি থেকে ট্রান্সফার নেওয়ার জন্য বেগ পোহাতে হয়েছে অনেক। মানুষ ঠিকই বলে, মাথার উপর বাবা নামক ছাদ থাকাকালীন সময় মানুষ বাস্তবতা বুঝতে পারে না। যখন তারা চলে যায়, ঠিক তখনই যেন দুনিয়াটা নতুন করে চেনা যায়। শুধু সমাজ নয়, আত্মীয় স্বজনদের আসল রূপটাও তখন দেখা যায়। এত বড় রাজধানীতে একটা কাজের জন্য মানুষের এত কাঠখড় পোড়াতে হয়। যদিও মৌরিন কখনোই অলস ছিল না, সে যথেষ্ট পরিশ্রমী মেয়ে। তবে হুট করে বাস্তব সমাজের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। নিজের এই 21 বছরের জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে তার, অনেক প্রকার মানুষ দেখেছে। তবে এখন মনে হচ্ছে এতদিন সবকিছু দেখেছে অন্যের চোখে, এখন দেখছে নিজ চোখে। রেস্টুরেন্টে সোফায় পায়ের উপর পা তুলে বসে ফোন স্ক্রল করছে তুর্য। চোখে তার হাই কোয়ালিটির সানগ্লাস, আর পরনে কালো রঙের শার্ট। ফর্সা মানুষকে কালো রঙে এমনিতেই মানায়, তবে তুর্যকে যেন একটু বেশিই মানায়। তুর্য একা বসে নেই, তার পাশে আছে দিয়া, নির্ঝর এবং তন্নি। তন্নি তুর্যর আগে ইন্ডাস্ট্রিতে এসেছে। নির্ঝর এসেছে তুর্যর পরে। আর দিয়া সবে কিছুদিন হলো এসেছে, তবে সে অনেক আগে থেকেই মডেলিং এর সঙ্গে জড়িত। তুর্যর এবং তন্নির পর দিয়াই খুব অল্প সময়ে পপুলারিটি পেয়েছে, বলতে গেলে তার রূপের জন্য। আগে থেকেই তার অনেক ফলোয়ার্স ছিল, এখন তা আরও বেড়েছে। অনেকদিন একসাথে বসা হয় না বলে আজ প্ল্যান করেই চারজন একসঙ্গে কফি খেতে এসেছে। রেস্টুরেন্টটা একটু গ্রাম্য সাইডে নদীর পাড়ে হওয়ায় একটু শান্তিতে আছে তারা। সব সময় ক্যামেরার সামনে থেকে তারা নিজেরাও বিরক্ত, তাই একটু এসবের বাইরে গিয়ে সময় কাটানো প্রয়োজন। তবে আজকের এই গেট টুগেদার এর পিছনে আরেকটা কারণ আছে যেটা তুর্য ব্যতীত বাকি তিনজনই জানে। দিয়া যে মডেলিং থেকে নাটকে এসেছে, এর একটি বড় কারণ হলো তুর্য। আগে থেকেই সে তুর্যকে পছন্দ করত, তাই এই সেক্টরে এসেছে। ভেবেছিল একসঙ্গে কাজ করার সুযোগ পেলে ধীরে ধীরে তুর্যের মনেও জায়গা করে নিতে পারবে। 6 মাস হলো নাটকে কাজ করছে দিয়া, তার মধ্যে একটা ছিল তুর্যর সঙ্গে। তুর্যর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব তৈরি করতে পারলেও প্রেমের সম্পর্কটা এখনো তৈরি হয়নি। আর আজ সেটাই করতে চাইছে দিয়া। নির্ঝর আর তন্নি আগে থেকেই জানে দিয়া আজ তুর্যকে প্রপোজ করবে, সবাই ভেবেই নিয়েছে তুর্য তা একসেপ্ট করে নেবে। কারণ তুর্যর ঠিক যেমন মেয়ে পছন্দ তার সবটাই দিয়ার মধ্যে আছে। রূপে গুণে সব দিক থেকেই সে তুর্যর উপযুক্ত। অতঃপর দিয়া তার পরিকল্পিত কাজটিই করল। টেবিলে রাখা গোলাপটা তুলে নিয়ে তুর্যর সামনে এসে দাঁড়ালো। তুর্য এবার ফোন থেকে চোখ সরিয়ে তাকালো দিয়ার দিকে। তার মুখে যেন হাসি লেগেই আছে, সঙ্গে লজ্জাও। কালো রঙের লং গাউন পরেছে সে। তুর্য ভ্রু নাচিয়ে কি সূচক প্রশ্ন করতেই দিয়া হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ে।
তন্নি পাশ থেকে তালি দিচ্ছে, আর নির্ঝর শীষ বাজাচ্ছে। দিয়া তুর্যর দিকে তাকিয়ে হাসি মুখে বলে ওঠে, আই লাভ ইউ তুর্য, উইল ইউ বি মাই বয়ফ্রেন্ড। স্বল্প পরিচিত আরো দুজনের সঙ্গে দেখা করে দুপুরের মধ্যেই বাড়ি ফিরে আসে মৌরিন। বাহিরে থেকে রং করা নেই বাড়িটা, দেখেই বোঝা যায় অনেক বছরের পুরনো বাড়ি। তাই জন্যেই ভাড়া তুলনামূলকভাবে কিছুটা কম, তবুও খুব একটা কম নয়। মৌরিনরা ভাড়া নিয়েছে 3 তলার একটা ফ্ল্যাট। দোতলায় পৌঁছাতেই মৌরিনের নজর যায় বাড়িওয়ালার বাসার গেইটের দিকে। বাড়িওয়ালার বাসা চেনা যায় তার দরজা দেখেই, এত পুরনো বিল্ডিংয়েও তাদের বাসার দরজা রাজকীয়। পুরো দোতলাটাই সুন্দর, দেওয়ালে বিভিন্ন চিত্রের ওয়ালমেট। এগিয়ে এসে কলিং বেলে চাপ দেয় মৌরিন, যদিও এই সময় বাড়িওয়ালা বাসায় আছেন কিনা জানা নেই। খানিক বাদে দরজা খুলল বছর 25-এর একটি ছেলে, বোধহয় বাড়িওয়ালার ছেলে। যদিও এনাকে আগে দেখেনি মৌরিন। কাকে চাই? মৌরিন সালাম দিয়ে বলে, আঙ্কেল আছে। ছেলেটা একবার মৌরিনকে ভালো করে দেখে বলে, আব্বু নামায় গেছে। কি দরকার আমায় বলো। মৌরিন কিছুক্ষণ ভেবে বলল, না থাক, আমি বরং পরে এসে আঙ্কেল এর সাথে কথা বলে যাব। মৌরিন চলে যেতে নিলেই ছেলেটা তাকে আবারও ডেকে বলে, আব্বু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, চাইলে ভিতরে এসে বসতে পারো। বললাম তো পরে এসে কথা বলে যাব, বিকেলের দিকে তো আঙ্কেল বাড়িতেই থাকেন বোধ হয়। তখন আসবো। বাই এনি চান্স তোমরা কি 3 তলার বাম পাশের ফ্ল্যাটে উঠেছ? জি, আসছি আমি। আর কথা বাড়াতে চাইল না মৌরিন। অপরিচিত লোকের সাথে খুব বেশি কথা বলা তার পছন্দ নয়, তাছাড়াও এই লোকটাকে তেমন সুবিধার মনে হচ্ছে না। তাই দ্রুত পা ফেলে বাসায় চলে এলো মৌরিন। তুর্য সরু চোখে তাকিয়ে আছে দিয়ার দিকে। পাশে বসে থাকা তন্নি আর নির্ঝর এর দিকেও একবার তাকিয়েই বুঝতে পারে তারাও এই প্ল্যানের অন্তর্ভুক্ত। তুর্য এবার কিছুটা সন্দেহ নিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ইয়াহ, obviously I'm serious. I really love you তুর্য, and I think you also like me. তুর্য কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে রইল দিয়ার দিকে। সৌন্দর্যের দিক থেকে দিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন তোলার উপায় নেই, বেশ ভালো ফ্যামিলি থেকেই বিলং করে। আধুনিক সমাজের সঙ্গে একদমই মানানসই। তুর্যর সাথেও বেশ মানাবে তাকে। তবে তুর্যর কাছে যেন বিষয়টা ভালো লাগলো না, এছাড়াও সে সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করে। তাই উঠে দাঁড়িয়ে সরাসরি বলে দিল, সরি দিয়া, আই ডোন্ট ওয়ান্ট টু গো অন আ রিলেশনশিপ উইথ ইউ। দিয়া, তন্নি, নির্ঝর তিনজনই যেন তুর্যর কথা শুনে আকাশ থেকে পড়ল। নির্ঝর কেবল হা করে তাকিয়ে রইল তুর্যর দিকে। তবে তুর্যর মাঝে তেমন কোনো ভাবান্তর নেই। দিয়া সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। তার চোখ টলটল করছে, যেন এক্ষুনি অশ্রু গড়িয়ে পড়বে। তুর্যর সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, কেন তুর্য? অ্যাম আই নট বিউটিফুল? তুর্য মুখে কিছুটা বিরক্তির ভাব ফুটিয়ে বলল, ইউ আর সো মাচ বিউটিফুল দিয়া, বাট আই ডোন্ট লাইক ইউর অ্যাটিটিউড। প্লিজ এক্সকিউজ মি। টেবিলের উপরে রাখা গাড়ির চাবিটা হাতে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে তুর্য, সঙ্গে নিজের শার্টের পকেটে ঝুলিয়ে রাখা সানগ্লাসটা পরে নেয়। একটা চুইংগাম মুখে দিয়ে চিবোতে চিবোতে গাড়িতে উঠে ড্রাইভ করতে শুরু করে তুর্য, তার মাঝে কোনো আহামরি ফিলিংস নেই। এই একটা মেয়েকে কয়েক মিনিট আগে রিজেক্ট করে আসলো, মেয়েটা নিশ্চয়ই এখন কেঁদে ভাসাচ্ছে। তবে এসবের কোনো ভাবান্তর তুর্যর মাঝে লক্ষ্য করা যাচ্ছে না। দিয়াকে তুর্যের অপছন্দ, ব্যাপারটা ঠিক তেমন নয়। পছন্দ না হওয়ার তেমন কোনো কারণ নেই। তবে দিয়াকে তুর্য যতদিন ধরে দেখছে, তাকে বেশ গায়ে পড়া মনে হয়েছে। যদিও সে যথেষ্ট স্মার্ট, তবুও এমন গায়ে পড়া মেয়ে তুর্যের খুব একটা ভালো লাগে না। তাই তাকে রিজেক্ট করার জন্য দুবার ভাবতে হয়নি তুর্যকে। কিছুক্ষণ বাদেই তুর্যর ফোনটা বাজতে শুরু করে, পাশের সিটেই রাখা ছিল ফোনটা। এক হাতে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দেয় তুর্য, সামনের দিকে দৃষ্টি রেখেই বলে, বলুন ভাইয়া। অপর পাশ থেকে রাতুল বলে ওঠে, কাল কিন্তু ফার্স্ট শুট টাইমলি চলে এসো। স্ক্রিপ্ট কি পাঠাতে হবে? দেখবে একবার? প্রয়োজন নেই, এসেই দেখে নেব। ওকে, আর তোমার বিপরীত কাস্টিং এ থাকছে। বলতে হবে না, যে থাকার থাকুক। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। ওকে দেন, রাখছি। হুম। কলটা কেটে দেয় রাতুল।
নতুন এই নাটকে স্ক্রিপ্ট রাইটিংয়ে কাজ করছে সে, এর আগেও তুর্যের সঙ্গে দুটো কাজ করেছে সে। তাই তুর্যের সঙ্গে তার বেশ ভালোই আলাপ রয়েছে। রাতুল কল কাটার কয়েক মিনিট পরেই তন্নি কল করে তুর্যকে। তুর্য আবারও আগের মতো ফোনের লাউড স্পিকার অন করে রাখে। বল, তুই দিয়ার সঙ্গে এমন করলি কেন? গম্ভীর গলায় কথাটা বলে তন্নি। তুর্য তার খুব একটা পাত্তা না দিয়েই স্বাভাবিক কণ্ঠে বলে, কি করলাম আমি? সত্যি করে বল তো, আর ইউ ইন আ রিলেশনশিপ উইথ সামওয়ান এলস? তুর্য সামান্য হেসে উত্তর দেয়, অফকোর্স নট। বিশ্বাস হচ্ছে না আমার। তুর্য লুকিয়ে কোনো কাজ করে না। তাহলে খামোখা মেয়েটাকে কাঁদালি কেন? তোর সাথে তো ভালোই মানাতো দিয়াকে। এত কষ্ট হলে নিজেই যা ওর সঙ্গে রিলেশনে, আমার মাথা খাচ্ছিস কেন? তুর্য। তন্নি রেগে গিয়ে বলে কথাটা। তুর্য বিরক্তিকর সুরে বলে, ইউ নো দ্যাট আমার অমন গায়ে পড়া মেয়ে পছন্দ না, শুধু শুধু কথা বাড়াচ্ছিস কেন? বাপ তোর যেমন মেয়ে পছন্দ, অমন মেয়ে তুই এই জন্মে খুঁজে পাবি না। দেখাই যাবে। কই তোরা এখন? রেস্টুরেন্টেই আছি, দিয়া তো পারে না এখানেই সেন্সলেস হয়ে যায়। নির্ঝর ওকে সান্ত্বনা দেওয়ার বহুত চেষ্টা করছে। শেষ কথাটা তন্নি কিছুটা মজা ছলেই বলেছে, তুর্য নিজেও তাতে হেসে দিয়ে বলে, গুড গুড, চালিয়ে যেতে বল ওকে। বাই। তন্নি আর তুর্য সেই মেজের একই ব্যাচের স্টুডেন্ট। নির্ঝর ওদের চেয়ে 1 বছরের জুনিয়র, আর দিয়া 4 বছরের। তাই তন্নির সাথে তুর্যর ফ্রেন্ডশিপটা একটু বেশিই সুন্দর, নির্ঝর আর দিয়াও আছে এর মধ্যে। তবে দিয়াকে ওরা জুনিয়র হিসেবেই স্নেহ করে। দিয়া যদিও সেসব নিয়ে বেশি ভাবে না, তুর্য তার সঙ্গে ভালো ব্যবহার করলেই সে খুশি। তবে আজ যা হলো, সেই শখ থেকে বের হতে না জানি মেয়েটার কতদিন লাগে। আদতেও বের হতে পারে কিনা। এই রোদের মধ্যে বাহিরে থাকায় ঘেমে যাচ্ছে তাই অবস্থা, তাই বাসায় এসেই আরো একবার গোসল করে নিল মৌরিন। এরপর নামাজ পড়ে এসে খেতে বসলো, মারুফাও তার জন্যই অপেক্ষা করছি। মৌরিন নামাজ শেষ করে এসে বসতেই মারুফা উৎসাহিত হয়ে বললেন, একটা ভালো খবর আছে রে মৌ। ওই যে 4 তলার ভাবি আছে না, তাকে আমি বলে রেখেছিলাম কোনো প্রাইভেট টিচার দরকার হলে জানাতে। আমায় এসে বলল ওনার যে ছোট মেয়েটা আছে নিহা, ক্লাস 3-তে পড়ে, ওর জন্যই নাকি টিচার খুঁজছে। আমি তোর কথা বললাম। তারপর আন্টি কি বলল? বলল তার মেয়েকে পাঠিয়ে দেবে পড়ার জন্য, বাসায় এসেই পড়ে যাবে। তোর কখন সময় হয় সেটা জানাতে বলল, আর ফিটাও জানাতে বলেছে। মৌরিনিস হেসে বলে, ওইটুকু বাচ্চাকে পড়াবো, তাও আবার প্রতিবেশী। টাকা কি করে নেই বলতো? মারুফা উদাস হয়ে মৌরিনের পাশে বসে বলেন, আমাদের এখন যেই অবস্থা, না নিয়েও তো উপায় নেই। তা অবশ্য ঠিক বলেছ। তুমি তাহলে আন্দাজমতো কিছু একটা বলে দিও, আর বর্তমানে তো আমি সারাদিনই ফ্রি। ভার্সিটি ট্রান্সফার করাতে পারলে তারপর একটু প্রবলেম হবে, তার আগে তো কোনো কাজ নেই। সন্ধ্যার দিকে আসতে বলো ওকে। কিছুটা সময় পেরিয়ে যায়। খাওয়ার মাঝে রাতুলের কথা মনে পড়তেই মৌরিন মারুফার উদ্দেশ্যে বলে ওঠে, জানো মা, নতুন একটা কাজের খোঁজ পেয়েছি। কি কাজ? খুশি হয়ে কথাটা বলেন মারুফা। তবে মৌরিন সবটা খুলে বলার পর তার মুখটা একদম চুপসে যায়। কি হলো মা? তুমি আবার মন খারাপ করছো কেন? ছেলেটাকে কতটা চিনিস তুই? ওর কথায় বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? বিশ্বাস করাটা দোষের নয় মা, তবে অন্ধবিশ্বাস করাটা দোষের। বিশ্বাসের দাম কজন দেয়? মৌরিন স্মিত হেসে উত্তরে বলে, তবে অবিশ্বাস করেও যে থাকা যায় না। বেঁচে থাকতে গেলে মানুষকে যে বিশ্বাস করতেই হবে। যদি কেউ সেই বিশ্বাসের দাম না দেয় তবে সেটা ভাগ্যের লিখন। মারুফা মেয়ের দিকে অবাক চোখে তাকাতেই সে চোখ নামিয়ে খাওয়ায় মনোনিবেশ করে। মেয়ের এমন ব্যবহারে, এমন কথায় বরাবরই স্তম্ভিত হন মারুফা। নিজেও চোখ নামিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তাহলে কাজটা করছিস? আর একটু ভাবি বরং, রাতে জানাবো ভাইয়াকে। খাওয়া শেষে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয় মৌরিন। একটু বিশ্রাম নেবে এখন, সঙ্গে ভাববে নিজের ভবিষ্যৎ সম্পর্কে। তারপর আসরের নামাজ পড়ে যাবে বাড়িওয়ালার বাসায়। আশা করা যায় এবার তার সঙ্গে কথা বলতে সক্ষম হবে। দুপুরের কাঠফাটা রোদ শেষে সন্ধ্যায় এসে একটু শীতল বাতাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল। খাওয়া শেষে বিশ্রাম নিতে শুয়েছিল মৌরিন, কখন যে চোখ লেগে গেছে তার নিজেরই খেয়াল নেই।
মারুফাও আর ডেকে দেয়নি। মাগরিবের আজানের ধ্বনি কানে আসতেই ঘুম ভেঙে যায় মৌরিনের। অবাক হয় সে, এতক্ষণ ঘুমালো। আসরের নামাজটাও পড়া হলো না, বাড়িওয়ালার বাসায়ও যাওয়া হলো না। তবুও একটু ঘুমিয়ে বরং ভালোই হয়েছে, শরীরটা হালকা লাগছে এখন। দ্রুত বিছানা থেকে নেমে অজু করে নামাজটা পড়ে নিল মৌরিন। চুল আছড়ে নিয়ে ঘরের জানালার পাশে এসে দাঁড়ায় সে। বাতাসের বেগে পর্দাগুলো কয়েক হাত দূরে পর্যন্ত উড়ে চলে যাচ্ছে, বাতাস থামলে তারা আবারও পূর্বের জায়গায় ফিরে আসছে। চোখ বন্ধ করে কিছুক্ষণ এর জন্য সেই শীতল বাতাস উপভোগ করল মৌরিন। জীবনটাকে তার এই বাতাসের সঙ্গেও তুলনা করতে ইচ্ছে হলো। কখনো কখনো এই শীতল বাতাসে শরীর কাটা দেয়, বাহ্যিক সবকিছু ভুলে কেবল সেই সময়টাকেই উপভোগ করতে ইচ্ছে হয়। আবার কখনো সেই বাতাস একদমই থেমে যায়, রোদের মাঝে একটুখানি বাতাসের প্রয়োজন হলেও তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মৌরিনের জীবনটা বোধ হয় এখন সেই দ্বিতীয় পর্যায়ে আছে, জীবনের গতিও একদমই থেমে গেছে। তবে সে মনে প্রাণে বিশ্বাস করে, প্রকৃতির মতোই তার জীবনে আবারও শীতলতা আসবে। তার কাজ শুধু ধৈর্য ধরা, আর জীবনটাকে সচল রাখার চেষ্টা করা। ইতিমধ্যে মারুফাও নামাজ শেষ করে হিজাব পরা অবস্থাতেই ঘরে এলেন। তার উপস্থিতি টের পেয়েই চোখ খুলল মৌরিন। শেষবারের মতো লম্বা নিঃশ্বাস নিয়ে ঘুরে দাঁড়ালো সে। বিছানার উপরে রাখা সুতির গোলাপি রঙের ওড়নাটা হাতে নিল। সুন্দর করে মাথায় ওড়নাটা টেনে নিজেকে আবৃত করে নিল। ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে মারুফার সামনে এসে বলল, আমায় ডাকতে পারতে মা, বলে এসেছিলাম বিকেলে যাব কথা বলতে। কাকে বলে এসেছিস? বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে বোধ হয়। থাক, দেরি যখন হয়েই গেছে তখন আর বেশি দেরি না করি। আমি গিয়ে বাড়িওয়ালা আঙ্কেলের সাথে কথা বলে আসি কেমন? মারুফা চোখ ছোট করে বললেন, ওনার আবার ছেলেও আছে নাকি? কয়েক সেকেন্ড মায়ের মুখের দিকে তাকিয়ে রইল মৌরিন। সামান্য ঘাড় বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে মৃদু হেসে মারুফার এক কাঁধে হাত রেখে বলে, খামোখা চিন্তা করো না মা। তোমার মেয়ে এত অপরূপা সুন্দরী নয় যে যে কেউ নজর দিয়ে দিবে। মৌরিনের এই কথাটা খুব একটা পছন্দ হলো না মারুফার। তিনি প্রতিবাদ রূপে বললেন, আমার মেয়ে আমার চোখে সবার থেকে সুন্দর। বুঝেছি, এখন যাই আমি। বেশিক্ষণ লাগবে না, ভাড়ার ব্যাপারে কথা বলেই চলে আসছি। মারুফা ছোট করে, যা বলে মাথা নাড়লেন। মৌরিন ওড়নাটা আরো একবার ঠিক করে বাসা থেকে বের হলো, গন্তব্য হলো বাড়িওয়ালার বাসা। কয়েক সেকেন্ডের মধ্যেই দোতলায় চলে এলো মৌরিন। বাড়িওয়ালার দরজার সামনে এসে পূর্বের ন্যায় কলিং বেল চাপ দিল। এবার দরজা খুলল অন্য কেউ, তাকে মৌরিন আগেও দেখেছে, বাসার কাজের লোক হবে হয়তো। পোশাক দেখে তো তাই মনে হয়। মৌরিন তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল আছেন? মহিলা কিছুটা পাশে সরে গিয়ে হাসি মুখে বলেন, হ্যাঁ আছে তো, ভিতরে আসেন। মৌরিন স্মিত হেসে ভিতরে প্রবেশ করতেই সোফায় বসে থাকতে দেখে আফজাল সাহেবকে। মনোযোগ দিয়ে কিছু কাগজে চোখ বুলাচ্ছিলেন তিনি। মৌরিনকে দেখে তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে তার সালামের উত্তর দিয়ে বলে, দুপুরেও নাকি এসেছিলে? কোনো দরকার? হাতের ইশারায় মৌরিনকে সোফায় বসতে বলেন আফজাল। মৌরিন সোফায় বসে স্বাভাবিকভাবেই বলে, আঙ্কেল কিছু মনে করবেন না। বাসা ভাড়া নেওয়ার সময় তো কথা ছিল 1 মাসের অ্যাডভান্স দিতে হবে, তাহলে এখন আবার 2 মাসের কথা উঠছে কেন? সবাই 2 মাসের অ্যাডভান্স দিয়েই ওঠে, তোমাদের হয়তো আগে জানানো হয়নি। এখন জানিয়ে দিলাম। আগে তো জানানো উচিত ছিল, তাই না? এত কথা বাড়ানোর ইচ্ছে বাবা আমার নেই। সবাই যেহেতু 2 মাসের ভাড়া অ্যাডভান্স করে তাই তোমাদেরও তাই করতে হবে। বেশি সমস্যা থাকলে কদিন পরে দিও, তবে দিতে হবেই। আফজাল সাহেবের কথার ধরনেই বোঝা গেল তিনি বেশ বিরক্ত। মৌরিন তাই আর কথা বাড়ানোর ইচ্ছে পোষণ করল না। বসা থেকে উঠে বলে, উঠে যখন পড়েছি তখন নিয়ম থাকলে তো দিতেই হবে। তবে এরপর থেকে সবাইকে আগে থেকে জানিয়ে রাখার চেষ্টা করবেন আঙ্কেল। আসছি। আফজাল সাহেব মৌরিনের কথা তেমন গ্রাহ্যই করলেন না, তাই প্রত্যুত্তরে কিছু না বলে চুপ করে রইলেন। মৌরিন বাসা থেকে বেরিয়ে যাবে সেই মুহূর্তে তার দ্বিতীয়বার সাক্ষাৎ হয় আরাফ অর্থাৎ আফজাল সাহেবের ছেলের সঙ্গে। আরাফ মৌরিনকে দেখেই তার হাতে থাকা ফোনের থেকে চোখ সরিয়ে বলে, তুমি তো দুপুরে এসেছিলে তাই না? হয়েছে আব্বুর সাথে কথা বলা।
মৌরিন শুধুমাত্র হুম বলেই দরজা খুলে বেরিয়ে গেল। আরাফ আফজালের সামনে সোফায় বসে বলে, নতুন ভাড়াটিয়া নাকি আব্বু? হ্যাঁ, ওই তিনতলায় নতুন উঠেছে, 1 সপ্তাহ হলো। বিরক্ত হয়ে বলেন আফজাল। আরাফ দরজার দিকে একবার তাকিয়ে বলে, তা কি নিয়ে কথা বলতে এসেছিল? 1 মাসের অ্যাডভান্স দিয়ে উঠেছিল, এখন আরেক মাসের কথা বলায় নাকি ভুল হয়েছে আমার? একটু থেমে আফজাল আবার নিজে থেকেই বললেন, বাপ মরা মেয়ে তো, পারিবারিক অবস্থাও তেমন ভালো না। আমিও তো একটু ছাড় দিলাম, কয়েকদিন পরে দিতে বললাম। এর চেয়ে বেশি ছাড় বাবা আমি দিতে পারবো না। উত্তরে কিছু বলল না আরাফ। এক নজর আফজালের দিকে তাকিয়ে ফোন স্ক্রল করতে করতে নিচে চলে গেল সে। আফজাল ও পূর্বের ন্যায় নিজের কাজে মনোনিবেশ করলেন। বাসায় এসে আরো কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মৌরিন রাতুলের বলা কাজটা করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। অন্তত বেশ কয়েকটা টিউশন জোগাড় করার আগ পর্যন্ত। জমানো টাকা দিয়ে আর কতদিনই বা চালানো যাবে, কিছু তো একটা করতেই হবে। মারুফা কয়েকবার সেলাইয়ের কাজ করতে চেয়েছিলেন, তবে মৌরিন তাতে বাধা দিয়েছে। কোমরে ব্যথা নিয়ে তাকে এই সেলাইয়ের কাজ করতে দিবে না মৌরিন। ফোন থেকে রাতুলের নম্বর বের করে কল দেয় মৌরিন। দুবার রিং হওয়ার পর কলটা রিসিভ হয়। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মৌরিন। ও আচ্ছা, হ্যাঁ বলো মৌরিন। আপনি যে কাজের কথা বলেছিলেন আমি তাতে রাজি আছি ভাইয়া। কখন কোথায় থাকতে হবে বলে দিয়েন। বাহ, এত বেশ ভালো কথা। এমনিতেই একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ায় ঝামেলায় ছিলাম। তুমি থাকলে আর প্রবলেম হবে না, কালকেই শুটিং আছে। খুব একটা দূরে নয়, আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিলে আসতে পারবে না? হ্যাঁ পারবো ভাইয়া। ঠিক আছে, আমাকে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে নক দিও, ঠিকানা পাঠিয়ে দেব। জি ভাইয়া, আল্লাহ হাফেও। কলটা কেটে রাতুলের সেই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় মৌরিন। এরপর বিছানায় বসে অপেক্ষা করে তার রিপ্লাই এর জন্য। শুটিংয়ের জায়গায় থাকা, স্ক্রিপ্ট এগিয়ে দেওয়া, কারো কিছু দরকার হলে তা এনে দেওয়া, এসব কাজই হবে হয়তো। এতে তেমন কোনো সমস্যা নেই মৌরিনের, তবে অনেক মানুষের মাঝে থাকতে হবে, এটাই সামান্য সমস্যা। সকাল সকাল শুটিং স্পটে এসে হাজির হয়েছে তুর্য, রাতুল সহ আরো অনেকে। তবে নায়িকা এখনো আসেনি। কাঙ্ক্ষিত নায়িকাও 2 মিনিটের মাথায় খোলা মাঠের সামনে এসে গাড়ি থেকে নামল। সেটা আর কেউ নয়, তন্নি। তুর্য এখানে এসে জানতে পেরেছে সেটা, যদিও এর আগেও তারা একসঙ্গে নাটক করেছে। এটা নতুন কিছুই নয়। বিশাল একটা মাঠ, এখানেই শুটিং হবে আজকে। তন্নি যেখানে এসে গাড়ি থেকে নেমেছে তার একটু পাশেই তুর্য বসেছিল। তন্নি ওর সামনে আসতেই বলে ওঠে, তুই আবার এত লেট লতিফ হলি কবে থেকে? ভাই আমি ভোরবেলায় একটা শুটে গিয়েছি, সেখান থেকে ডিরেক্ট এখানে এসেছি। এখনো কিছু খাওয়াও হয়নি। তুর্য উঠে দাঁড়িয়ে ফোনটা প্যান্টের পকেটে রেখে চুলে হাত বুলিয়ে বলে, তাহলে এই কাজটা না করলেই পারতি, এত প্রেশার নেওয়ার কি দরকার? তন্নি হাত দিয়ে ঘাড়ে স্লাইড করে বলে, স্ক্রিপ্ট ভালো লেগেছিল তাই। তুর্য বাঁকা হেসে তন্নির কানের দিকে এগিয়ে বলে, স্ক্রিপ্ট ভালো লেগেছে নাকি স্ক্রিপ্ট রাইটার? আলতু ফালতু কথা বলবি না তুর্য। নজর লুকোনোর চেষ্টা করে কথাটা বলে তন্নি। তুর্য তা দেখে হো হো করে হাসতে শুরু করে, কদিন মেয়েটাকে ভালোই পচাতে পারবে ও। এরই মাঝে সেখানে উপস্থিত হয় রাতুল। তন্নির দিকে ঘড়ি দেখিয়ে বলে, এত দেরি করলে চলে তন্নি? সরি সরি ভাইয়া, আসলে একটু কাজ ছিল তো। আর ঈশিতা আমাকে রাতে মনেও করিয়ে দেয়নি আজ শুট আছে, তাহলে আগের শুটটা বাদ দিয়ে দিতাম। আমার তো সকালে উঠে মনে পড়ল, ঈশিতা আর আসছে না, 2 দিন আগেই অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। পায়ের যা অবস্থা, 6 মাসের আগে দাঁড়াতে পারবে না। আহারে বেচারি, খারাপ লাগছে ওর জন্য। তবে আজ থেকে নতুন একটা মেয়ে আসবে, আমার পরিচিত। নতুন মেয়ে? কই, আলাপ করিয়ে দেবেন না? ফোনের দিকে দৃষ্টি স্থাপন করেই কথাটা বলল তুর্য। তন্নিও তার সঙ্গে সম্মতি জানালো। রাতুল মৃদু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আগে ওদিকটায় চলো। ড্রেস চেঞ্জ করে জলদি মেকআপ ঠিকঠাক করে নাও। এখানের শুট শেষ করে বাড়ির ভেতরের শুটিংয়ে যেতে হবে। 5 দিনের মধ্যে শুট শেষ হওয়া চাই। তন্নি আর তুর্য সম্মতি জানিতে সামনের দিকে এগোতে লাগলো। তুর্যর নজর তখনও ফোনের দিকে। ঠিক তখনই সামনে থেকে একটা মেয়েকে আসতে দেখলো, হাতে কিছু স্ক্রিপ্ট নিয়ে রাতুলের দিকেই এগোচ্ছিল সে।
তুর্য প্রথমবার খেয়াল না করলেও দ্বিতীয়বার ভালো করে তাকায় মেয়েটার দিকে। মৌরিন রাতুলের কথা অনুযায়ী যার যে স্ক্রিপ্ট রয়েছে সেগুলো গুছিয়ে আবার তার কাছেই নিয়ে আসছিল। সামনে তুর্যকে দেখে সে নিজেও অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে সেখানে। তুর্য ভ্রুযুগল কুঁচকে বলতে নেয়, তুমি ঠিকঠাক করে রেখেছ তো মৌরিন? মৌরিনের সামনে এসে তার হাত থেকে স্ক্রিপ্টগুলো নিয়ে দেখতে দেখতে বলে রাতুল। মৌরিন তুর্যর থেকে চোখ সরিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। তন্নি মৌরিনকে একবার দেখে রাতুল এর উদ্দেশ্যে প্রশ্ন করে, ওকে ভাইয়া? রাতুল স্ক্রিপ্টগুলো থেকে চোখ সরিয়ে মৃদু হেসে বলে, আলাপ করিয়ে দেই, ও হচ্ছে মৌরিন। ওর কথাই বলছিলাম তোমাদের। ঈশিতার জায়গায় এখন থেকে মৌরিনই থাকবে। তুর্য আর মৌরিন দুজনেই রাতুলের থেকে চোখ সরিয়ে অবাক হয়ে তাকায় একে অপরের দিকে। মনে পড়ে যায় কয়েকদিন আগের ঘটনা। ভোরবেলায় বাড়ির পাশের রাস্তায় জগিং করতে বেরিয়েছে তুর্য, শরীরে তার কালো রঙের হাতাকাটা গেঞ্জি, সঙ্গে কালো রঙের 3/4 প্যান্ট। এক হাতে তার পানির বোতল। এত সকালে বয়স্ক মানুষ ছাড়া রাস্তায় তেমন কাউকে দেখা যায় না, আর সেই বয়স্ক লোকেদের তুর্যকে চেনার কথা নয়। ইয়াং জেনারেশনের দু-একজন থাকলে তারা তুর্যকে চিনে ফেলে, তবে দু-একটা সেলফি তুলতে খুব একটা ঝামেলা হয় না তুর্যর। বরং নিজের এই জনপ্রিয়তা নিয়ে অহংকার হয় তার। অনেকটা সময় শেষে একটা মাঠের পাশে বেঞ্চে এসে বসে পড়ে তুর্য। হাতে থাকা পানির বোতলটা খুলে মাথা সামান্য ঝুঁকিয়ে অনেকটা পানি ঢেলে দেয় মাথার সামনের অংশে এবং মুখে। বোতলটা আটকে অন্য হাতের সাহায্যে পানিটুকু ঝেড়ে নিয়ে উঠে দাঁড়ায় সে। তবে কয়েক কদম পা বাড়াতেই পিছন থেকে একজন মেয়েলি কণ্ঠে ডাক দেয় তাকে। তুর্য শিওর ছিল হয়তো তার কোনো ফ্যান দেখতে পেয়েছে তাকে। থেমে যায় তুর্য। মৌরিন দ্রুত পা বাড়িয়ে তুর্যের সামনে এসে বলে, এক্সকিউজ মি। কথাটা বলে নিজের ফোনটা সামনে ধরে একটা অ্যাড্রেস দেখাতে চায় সে। তুর্য ভেবেছিল মৌরিন হয়তো সেলফি তোলার জন্য ফোন সামনে আনছে, তাই সে মুচকি হেসে খানিকটা ছবি তোলার ভঙ্গিতে দাঁড়ায়। তা দেখে মৌরিন ভ্রু কুঁচকে বলে, আপনি এমন করছেন কেন? অবাক হয় তুর্য, মুখভঙ্গি স্বাভাবিক করে নেয় সে। মৌরিন সেদিকে খেয়াল না করে ফোনে একটা অ্যাড্রেস দেখিয়ে বলে, এই জায়গাটা এখান থেকে কতদূর একটু বলতে পারবেন প্লিজ? আসলে আমি গুগল ম্যাপে ঢুকতে পারছিলাম না। বকা বনে গেল তুর্য, কিছুটা বিবৃতিকর পরিস্থিতিতে পড়ে গেল সে। মৌরিন আবারও বলল, আপনি না জানলে সমস্যা নেই, অন্য কাউকে জিজ্ঞেস করে নিচ্ছি। তুর্য একবার মৌরিনকে ভালো করে পরখ করে নেয়। শ্যামবর্ণের মেয়েটার পরনে সাদা রঙের গোল জামা, সঙ্গে 7 রঙের একটি ওড়না, কপালে কালো রঙের একটা ছোট্ট টিপ। অসন্তুষ্ট হল তুর্য, গম্ভীর গলায় উত্তর দিল, এখান থেকে সোজা গিয়ে বাম দিকে। হেঁটে গেলে 5 মিনিট লাগবে। মৌরিন মৃদু হেসে ধন্যবাদ জানায় তুর্যকে। এরপর তার বলা রাস্তার দিকে চলে যায়। আর মৌরিন, ওরা হলো তুর্য আর তন্নি। এই নাটকের হিরো এন্ড হিরোইন। তুর্য, তন্নি তোমাদের কিছু দরকার হলে মৌরিনকেই জানাবে, ঠিক আছে? মৌরিন এবার বুঝতে পারে সেদিন তুর্যের অমন অদ্ভুত আচরণের কারণ। তবে ও কিছু না বলেই চুপ করে থাকে। আরও অনেকে তারা দিলে তুর্য, তন্নি, রাতুল সহ সবাই পা বাড়ায় শুটিং স্পটের দিকে। মৌরিন সব ক্রিপ্টগুলো হাতে নিয়ে কার কোনটা সেটা ঠিক করছে। সামনেই মেকআপ আর্টিস্ট তন্নির মেকআপ ঠিক করছে, আরেকজন তুর্যর চুলগুলো সেট করছে। তুর্য ফোন হাতে নিয়ে স্ক্রোল করে চলেছে। তন্নির স্ক্রিপ্টটা নিয়ে মৌরিন তন্নির কাছে এসে বলে, ম্যাম আপনার স্ক্রিপ্ট এটা? তন্নি সামান্য হেসে স্ক্রিপ্টটা হাতে নিয়ে বলে, আমায় কেউ ম্যাম বলে ডাকে না বুঝলে, আপু বলেই ডেকো তাতেই হবে। আর তোমাকে মৌরি ডাকবো কেমন? স্মিত হেসে সায় দিল মৌরিন। তন্নি তুর্যর দিকে তাকিয়ে আবারও বলে, ওকে যা খুশি ডেকো, ওটা তোমার ইচ্ছে। মৌরিন এবার পরের স্ক্রিপ্টটা নিয়ে তুর্যর সামনে গিয়ে বলল, এটা আপনার। এক নজর মৌরিনের দিকে তাকিয়ে স্ক্রিপ্টটা হাতে নিল তুর্য। নিজের ফোনটা সামনে রেখে স্ক্রিপ্টটা উল্টে পাল্টে দেখে নিজেই বলল, রাতুল ভাই যে কাদের নিয়ে আসে কে জানে। এই সেক্টর সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই। মৌরিন স্পষ্টভাষী মানুষ, তাই ইতস্তত বোধ না করে সরাসরি বললে, ইনডিরেক্টলি কি আমার কথা বোঝালেন? স্ক্রিপ্টের দিকে চোখ রেখেই তুর্য বলল, এমন ভাবার কারণ? মৌরিন মৃদু হেসে বলে, মানুষের কথার ধরন দেখে বোঝা যায় এগুলো।
কিন্তু আপনি ভুল কিছু বলেননি, এই সেক্টর সম্পর্কে আমার আসলেই তেমন কোনো ধারণা নেই। খুব একটা নাটকও দেখা হয় না, তাই অ্যাক্টরদেরও তেমন চিনি না। আর চোখে মৌরিনের দিকে তাকালো তুর্য। মৌরিন কিছুটা থেমে নিজে থেকেই বলল, তবে আমি যেহেতু এখানে অভিনয় করতে আসিনি, তাই এসব বিষয় খুব একটা ম্যান্ডেটরি বলে তো আমার মনে হয় না। শুটিং শুরু করার জন্য ডাক পড়ল সবার। মৌরিনও সেদিকেই চলে গেল। ফলে তার কথার বিপরীতে আর কিছু বলার সুযোগ পেল না তুর্য। অবশ্য এ নিয়ে খুব একটা মাথা ঘামালো না তুর্য। আরও অনেক কাজ আছে তার, এসব ক্ষুদ্র ব্যক্তিবর্গ নিয়ে চিন্তা করার ইচ্ছে তুর্য নেই। সে নিজে যেই মাপের মানুষ, তার চিন্তাভাবনাও হবে সমান মাপের মানুষদের নিয়ে, এটাই তুর্যের ধারণা। শুটিং এর স্থানে খুব একটা কঠিন কাজ করতে হয়নি মৌরিনকে, প্রথম দিন বলে বাকিরাও ওকে সাহায্য করেছে কাজগুলো বুঝে নিতে। সবাইকেই বেশ ভালো মনে হয়েছে মৌরিনের, বিশেষ করে তন্নি তো ভীষণ মিশুক। রাতুলও খুব হাসিখুশি মানুষ। সেখানে কেবল একজনকেই ব্যতিক্রম মনে হয়েছে মৌরিনের, আর সেই ব্যক্তি হলো তুর্য। ভিতরটা যে তার অহংয়ে ভরপুর এটা বুঝতে খুব বেশি সময় লাগেনি মৌরিনের। আর অহংকারী ব্যক্তিরা আর যাই হোক মানুষ হিসেবে ভালো হতে পারে না, এই বিষয়েও অনেকটা নিশ্চিত মৌরিন। বিকেলের দিকে শুটিং সেট থেকে বাড়ি ফিরে আসে মৌরিন। আসরের নামাজ পড়ে কিছুটা বিশ্রাম নেয় সে। এরপর মাগরিবের নামাজ পড়ে চারতলায় চলে আসে নিহা নামের মেয়েটিকে পড়ানোর জন্য। কথা ছিল নিহাই এসে পড়ে যাবে, তবে তার মা পরবর্তীতে এসে বলেছেন মৌরিনকে যেতে। নিহার বাবা একটু শহরের বাহিরে গেছেন, আর তার নাকি একা বাসায় থাকতে ভয় করে। মৌরিনও আপত্তি করেনি। সময়মতো চলে যায় নিহাকে পড়ানোর জন্য। নিহাও খুব মিষ্টি মেয়ে। আর তার মাও ভীষণ আন্তরিক। প্রথম দিন গল্প করেই কাটিয়ে দিল তারা, আগামী দিন থেকে পড়াশোনা শুরু করবে। আধা ঘন্টা গল্প করে নিহাদের বাসা থেকে বের হলো মৌরিন। নিচে নামতে যাবে তখনই মনে পড়ে এই বাড়িতে ওঠার পর ছাদে যাওয়া হয়নি। বিল্ডিংটা 4 তলা, 5 তলায় ছাদ। তাই নিচে না গিয়ে ছাদটা দেখে আসার জন্য উপরে যায় মৌরিন, তালা দেওয়া থাকলে আবার ফিরে আসবে না হয়। ভাগ্য ভালো ছিল মৌরিনের, উপরে উঠে দেখল ছাদের দরজা আটকানো, তবে তালা দেওয়া নেই। তার মানে ছাদ সবসময় খোলাই থাকে। দরজা খুলে ছাদে চলে আসে মৌরিন। বিল্ডিংটা খুব একটা বড় না হওয়ায় ছাদটাও মাঝারি আকৃতির। বড়ও নয় আবার ছোটও বলা চলে না। পা বাড়িয়ে কার্নিশের কাছে চলে আসে মৌরিন। রেলিং দেওয়া, তবে খুবই নিচু, বাচ্চাদের নিয়ে এই ছাদে আসাটা বিপজ্জনক হবে। আশেপাশে আরও অনেকগুলো বিল্ডিং, বেশিরভাগ পুরনো। তবে কয়েকটা নতুন বিল্ডিংও রয়েছে। একপাশে অনেক গাছপালা, নিচে কয়েকটা ছোট টিনের ঘর দেখা যাচ্ছে। বাহিরে রান্নাঘরে আলো জ্বলছে, কোনো মহিলা রান্না করছে বোধহয়। তবে ছাদে এসে তিল পরিমাণ বাতার অনুভব করল না মৌরিন, গাছপালার একটা পাতাও যেন নড়ছে না। পাশের বিল্ডিংয়ের 5 তলার রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ আসছে। এছাড়া সবটাই নির্জন, শহরে তো মানুষ এত আগে ঘুমিয়ে যায় না। তাহলে আজ এত নীরব কেন সবকিছু? স্ট্রেঞ্জ। এই ছাদে ভালো লাগার মতো কিছুই খুঁজে পেল না মৌরিন, তবে খারাপও লাগছে না। এমন অন্ধকারে নিশ্চুপ হয়ে একা একা দাঁড়িয়ে থাকাটা খুব একটা মন্দ নয়। টিনের দরজাটা খোলার আওয়াজ পেয়ে পিছনে ঘুরে তাকালো মৌরিন। আরাফ হাতে সিগারেট নিয়ে ফোনের দিকে দৃষ্টি রেখেই ছাদে প্রবেশ করছে। অন্য কোনো মেয়ে হলে হয়তো চলে যেত ছাদ থেকে, তবে মৌরিন ভিন্ন। সে আরাফের থেকে দৃষ্টি সরিয়ে আবারও আগের ন্যায় দাঁড়িয়ে রইল। আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছে ছাদে। অন্য কাউকে দেখে নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করার মানসিকতা অনেক আগেই বিসর্জন দিয়েছে সে। অন্যদিকে ছাদে এসে মৌরিনকে দেখতে পেয়ে মনে মনে বেশ খুশিই হলো আরাফ। মেঘ না চাইতেন জল পাওয়া যাকে বলে। হাতে থাকা অর্ধেক সিগারেটটা নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে নিভিয়ে ফেলল আগুনটা। ফোনটা প্যান্টের পকেটে রেখে মৌরিনের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেই তার পাশে এসে দাঁড়ালো আরাফ। মৌরিন তখনও ভাবলেশহীন, নিজের মতো তাকিয়ে আছে সামনের দিকে। কিছু সময় পর আরাফ নিজে থেকেই বলল, হায়, আমি আরাফ। এক নজর আরাফের দিকে তাকিয়ে ছোট করে বলে আবারও সামনের দিকে দৃষ্টিপাত করল মৌরিন। ভালোই হলো, এখানেই দেখা হয়ে গেল তোমার সঙ্গে। ভালো হওয়ার কি আছে? কারণ তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল।
আরাফের দিকে ঘুরে দাঁড়ায় মৌরিন, শান্ত কণ্ঠে বলে, আমাদের বাসায় কোনো মালামাল টানাহেচড়া করা হয় না। কোনো বাচ্চাও নেই যে শব্দ করবে। তাই অভিযোগ করার তো কোনো কারণ দেখছি না। আরাফ হেসে বলে, অভিযোগ কেন করতে যাব? অন্য কথাও তো থাকতে পারে। বাড়িওয়ালাদের অভিযোগ ব্যতীত অন্য কিছু তো বলতে দেখিনি কখনো। আবারও আগের অবস্থানে চলে গেল মৌরিন। আরাফ বুকে হাত গুজে তার দিকে তাকিয়ে বলে, খোঁজ নিয়ে জানলাম তোমার বাবা নেই। আর্থিক অবস্থাও নাকি খুব একটা ভালো যাচ্ছে না। তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। কেমন হেল্প? এই যেমন ধরো, তোমাদের বাসা ভাড়া কমিয়ে দিতে পারি। 1 মাসের অ্যাডভান্স ভাড়াটা বাদ দিয়ে দিতে পারি। আর চাইলে আর্থিকভাবেও সাহায্য করতে পারি। আর তার বদলে আর তার বদলে ইউ ওয়ান্ট টু গো টু বেড উইথ মি, রাইট? আরাফের কথা সম্পূর্ণ না হতেই তার দিকে তাকিয়ে কথাটা বলে মৌরিন। আরাফ সামান্য হেসে বলে, আগেই বুঝে গেলে। বেশ সোজাসুজি কথা বলো দেখছি। মৃদু হাসে মৌরিন, আরাফের দিকে ঘুরে মৃদু হেসে বলে, আমার জানা মতে চোরেরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। আর আমি কোনো চোর নই, তাই সোজাসুজিই বললাম। বুঝেই গেছো যখন, তখন রাজিও হয়ে যাও। লাভ তো তোমারই। বলা শেষ আপনার? আরাফ কপাল কুঁচকে নিল। মৌরিন বুকে হাত গুজে বলল, আপনার মানা আপনাকে নিয়ে অনেক গর্ব করে। এই তো 2 দিন আগে এসে আম্মুর সঙ্গে আপনার কত প্রশংসা করছিল। তার একদম হীরের টুকরো ছেলে। আপনার এই রূপটা জানে তো সে। কি বলতে চাইছো তুমি? এই রূপটা আপনার বাবা মাকে জানানো উচিত নয় কি? আরাফ বাঁকা হেসে বলে, কে তুমি? তোমার কথা বিশ্বাস করতে যাবে কেন তারা? ঠিকই বলেছেন, মুখের কথা একদমই বিশ্বাস করা উচিত নয়। কথাটা বলেই নিজের হাতে থাকা ফোনটা সামনে এনে রেকর্ডিং অফ করল মৌরিন। আরাফ অবাক হয়ে হা করে তাকালো ফোনটার দিকে। আরাফকে পাশে এসে দাঁড়াতে দেখেই মৌরিন আন্দাজ করতে পেরেছিল এমন কিছু, তাই আগে থেকেই ফোনের রেকর্ডিং অন করে রেখেছিল। এটা শুনলে তো বিশ্বাস করতে বাধ্য। শুকনো ঢুক গিলল আরাফ, মেয়েটাকে যতটা শান্ত শিষ্ট ভেবেছিল তার ঠিক উল্টোটা মনে হচ্ছে এখন। ফোনটা হাতের মুঠোয় আবদ্ধ করে মুখভঙ্গি গম্ভীর করে নিল মৌরিন। নিজে থেকে আরাফের দিকে 2 কদম এগিয়ে গিয়ে বলল, বাবা মায়ের চোখে সন্তানকে ছোট করতে খুব খারাপ লাগবে আমার। তবে দ্বিতীয়বার এই ধরনের প্রস্তাব আমার কানে এলে ওই খারাপ লাগাটা ভুলে যাব আমি। আর কিছু বলার সুযোগ পেল না আরাফ, তার আগেই মৌরিন নেমে গেল ছাদ থেকে। আরাফ এখনো আশ্চর্য নিয়ে সেদিকে তাকিয়ে আছে। মৌরিন এতটা চালাক তাকে দেখে তো বোঝা যায় না। কলিং বেল এর শব্দ পেতেই জলদি এসে দরজা খুললেন মারুফা। মৌরিন ভিতরে এসে কিছুক্ষণ তাকিয়ে রইল মারুফার দিকে, এরপর নজর গেল পাশের ছোট খাটটার দিকে। সেখানে বাবার ছবিটা পড়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল মৌরিন। মারুফা মেয়ের থেকে নিজের নজর আড়াল করার চেষ্টা করছেন, তবে তা সম্ভব হচ্ছে না। এগিয়ে এসে মাকে নিয়ে খাটে বসালো মৌরিন। বিছানায় থাকা ফটো ফ্রেমটা হাতে নিয়ে নিজের ওড়নার সাহায্যে মুছে নিল সেটা। এরপর মায়ের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, তুমি আবার কান্নাকাটি করছিলে তো? কেন এত কাঁদো বলতো? বেশি কষ্ট হলে তো আমার সাথে কথা বলতে পারো মা। আঁচলে চোখে মুছে মারুফা বললেন, তোর কষ্ট হয় না বুঝি? কি করে এত শান্ত থাকিস বলতো? আমি আমার ভাগ্যকে মেনে নিতে পেরেছি মা, তাই হয়তো কষ্টগুলো একটু হলেও কমে যায়। কিন্তু তুমি, তুমি তো এখনো মানতে পারছো না। মেয়ের মাথার হাত বুলিয়ে দিলেন মারুফা। অসহায় সুরে বললেন, আমার যে তোর জন্য বেশি কষ্ট হয় মো। আমার ভাগ্যে যা ছিল তা না হয় মেনে নিলাম। কিন্তু তুই কি করে মেনে নিচ্ছিস মা? তোর ভাগ্যটা তো এমন না হলেও পারত। বিপরীতে আর কিছু বলল না মৌরিন। মারুফা আবারও নিজের চোখ মুছে বললেন, তোর এই মনোবলই একদিন তোকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে মু, মিলিয়ে নিস আমার কথা। তার সঙ্গে জীবনে এমন একজন। মারুফাকে তার কথা সম্পূর্ণ করার সুযোগ দিল না মৌরিন। নিচের দিকে দৃষ্টি রেখেই বলল, চাই না তো। বিশ্বাস করো, কাউকে চাই না আমার। আমি কেবলমাত্র আমাকে চাই। নিজের মাঝে আমি নিজেকেই খুঁজে পেতে চাই, অন্য কাউকে নয়। নিজের মতো বাঁচতে চাই, সঙ্গে চাই এক ফালি সুখ। গাম্ভীর্যতা থেকে বেরিয়ে আসার জন্য কিছুটা থামল মৌরিন। মারুফার দুগালে হাত রেখে মুচকি হেসে বলল, সঙ্গে তুমি তো আছোই। দেখো, আমরা তো এখনো ভালোই আছি।
কত মানুষের তো করুণ অবস্থা, আমরা তো দিব্যি আছি সেখানে। একটু অভাব আছে ঠিকই, তবে সেটা কোনো বিষয় নয়। মারুফা বুঝতে পারলেন, মৌরিন নিজেকে এবং তাকে উভয়কেই শান্ত করার চেষ্টা করছে। সেই চেষ্টা বিফলে যেতে দিলেন না মারুফা, নিজেও মৃদু হেসে মাথা নাড়লেন। মৌরিন এবার মারুফাকে জড়িয়ে ধরে বলল, টাকা দিয়ে সুখ কেনা যায় না মা। তোমার মেয়ে তোমায় কখনো আফসোস করতে দেবে না, কাউকে লাগবে না আমাদের। আমরা মা মেয়ে দুইজন মিলেই খুশি থাকব। শুটিংয়ের দ্বিতীয় দিন, আজকের শুটিংটা হবে রাস্তার মাঝেই। শেষ দিনের শ্যুটটাই আগে করে রাখা হচ্ছে, শুটিং স্পটের চারিপাশে অনেক মানুষ এসে দাঁড়িয়েছে। তবে কারোর শুটিংয়ের মাঝে আসার অনুমতি নেই। আজকের সিনটা শুধুই তন্নি আর তুর্যকে নিয়ে, তাই সহ অভিনেতা অভিনেত্রী তেমন একটা নেই। তন্নির ড্রেসের রং সম্পূর্ণ সাদা, সঙ্গে তাকে হালকা মেকআপ করানো হয়েছে। আর তুর্যর পরনে সাদা রঙের শার্ট, যার হাতা কনুই অবধি গোটানো। চুলগুলো তেলোমেলো, আর গাল ভর্তি দাড়ি। মূলত এই লুকটার কারণেই শেষের পার্টগুলো আগে শ্যুট করা হচ্ছে। মৌরিন ঠিক সময়ে এসেই নিজের কাজগুলো করে দিচ্ছে। তবে প্রয়োজন ব্যতীত সে কারো সাথেই খুব একটা কথা বলছে না। তন্নির সঙ্গে দু একবার যা একটু হেসে কথা বলেছিল, বাকিদের সঙ্গে কাজ ব্যতীত আর কিছুই বলেনি। রাতুলও শুটিংয়ের যাবতীয় কাজে ব্যস্ত। তুর্য এবং তন্নি দুজনকে নিজেদের মুখোমুখি করে দাঁড়া করানো হলো। 4 বছর পর তাদের দেখা হচ্ছে এমন একটা সিন তৈরি করা হয়েছে। মৌরিন তাদের পাশেই মাইক্রোফোন সেট করে দাঁড়িয়ে আছে। রাতুল অন্য পাশে হাতে স্ক্রিপ্টটা নিয়ে দেখছে, আর কিছু নির্দেশাবলী দিচ্ছে। সবকিছু ঠিকঠাক হওয়ার পর ডিরেক্টর অ্যাকশন বলল। তন্নি নিচ থেকে চোখ উঠিয়ে তুর্যর দিকে তাকিয়ে বলে, যাকে চেয়েছিলে তার সঙ্গে ভালো আছো নিশ্চয়ই। তুর্য বুকে হাত গুজে তন্নির চোখে চোখ রেখে বলে, যদি বলি আমি ভালো নেই তাহলে ফিরে আসবে আমার কাছে। কাট কাট, ডিরেক্টর এর কথায় থেমে যায় তারা। ক্যামেরাও নামিয়ে ফেলা হয়। রাতুলও কপালে ভাঁজ এনে থুতনিতে আঙুল ঘষে ডিরেক্টর এর উদ্দেশ্যে বলে, ঠিকঠাক জমছে না, তাই না ভাই? সম্মতি জানায় ডিরেক্টর রুবেল। শুটিং কিছুক্ষণের জন্য অফ করে স্ক্রিপ্ট নিয়ে আরও কিছুটা ঘাটাঘাটি করতে থাকে রাতুল। কোন জায়গা থেকে চেঞ্জ আনা যায় সেটা ভাবতে থাকে। কয়েক সেকেন্ড বাদে মৌরিন মাইক্রোফোন এর স্টিকটা পাশে চেয়ারে রেখে রাতুল এর সামনে গিয়ে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে ভাইয়া, বলবো? রাতুল কিছু বলার আগেই তুর্য একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, নিজেকে ডিরেক্টর মনে করছো নাকি? যে বিষয়ে জানো না সেই বিষয়ে শুধু শুধু নাক গলাতেও এসো না। মৌরিন শান্ত দৃষ্টিতেই তাকায় তুর্যের দিকে। যে বিষয়ে জানো না কথাটা বলতেও যে সেদিন তাকে না চিনতে পারার কথাটাকে বুঝিয়েছে তুর্য, এটা ভালোই ধারণা করতে পারছে মৌরিন। আহ তুর্য, এভাবে বলছো কেন? মৌরিন, তুমি বলতো কিভাবে করা যায় সিনটা? ভাইয়া, শুধু শুধুই কিন্তু সময় নষ্ট করছেন। তুর্যের কথায় কর্ণপাত না করে মৌরিনের কাছে আবারও একই জিনিস জানতে চাইল রাতুল। মৌরিন এবার স্ক্রিপ্টটা হাতে নিয়ে তাকে কিছু লাইন বলল, যে সংলাপটা এভাবে হলে হয়তো আরো ভালো হতে পারে। রাতুলেরও পছন্দ হয় তার বলা লাইনগুলো। তাই ডিরেক্টর এর সাথে কথা বলে নতুনভাবে এই পার্টটুকু শুট করার সিদ্ধান্ত নেয় তারা। এর মধ্যে তুর্য চরমভাবে বিরক্ত, আর চোখে তাকাচ্ছে মৌরিনের দিকে। তবে মৌরিনের কোনো ভ্রুক্ষেপ নেই। এর আগে এই জায়গায় যত মেয়ে এসেছে তারা প্রথম দিনই তুর্যসহ বাকি অভিনেতাদের ফোন নম্বর নেওয়া, ফেসবুকে অ্যাড হওয়ার জন্য ব্যাকুল হয়ে যেত। সেখানে মৌরিন প্রয়োজন ব্যতীত একটা শব্দও উচ্চারণ করছে না। বিষয়টা যেন আত্মসম্মানে গিয়ে লাগছে তুর্যর। মনে হচ্ছে মৌরিন তাকে ইগনোর করছে। মেয়েদের বর্তমান ক্রাশদের মধ্যে একজন ইলহাম আফসার তুর্যকে কিনা এই শ্যামবর্ণের সাধারণ মেয়েটা ইগনোর করছে। আর কিছু বুঝুক আর না বুঝুক, তুর্য এইটুকু বেশ ভালোই বুঝতে পেরেছে, মৌরিন বাকিদের মতো নয়। সে ভিন্ন, সবার থেকে ভিন্ন। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাধ্য হয়ে মৌরিনের বলা সংলাপে আবারও শুটিং শুরু করা হলো। তন্নি তুর্যের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, তুমি যা চেয়েছিলে তাই তো হয়েছে, একা একা এখন ভালো আছো নিশ্চয়ই। তুর্য মাথা সামান্য বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, একা কোথায়? হাহ, তোমার অভাব, নিঃসঙ্গতা প্রতি মুহূর্তে আমার সঙ্গেই রয়েছে। ব্রিলিয়ান্ট! কথাটা বলেই হাততালি দেয় রুবেল।
এবারের শ্যুটটা সকলেরই পছন্দ হয়েছে। রাতুল মৌরিনের উদ্দেশ্যে হেসে বলে, দারুণ ডায়লগও দিয়েছ কিন্তু। সৌজন্যমূলকভাবে সামান্য হাসে মৌরিন। বাকি শ্যুটটুকুও শেষ করা হয় এরপর। তুর্য এবার আরও বিরক্ত হয়, ডায়লগও ডেলিভারি করল সে, অথচ স্ক্রিপ্টের জন্য বাহবা দেওয়া হচ্ছে মৌরিনকে। তার উপর মৌরিনের মুখে কোনো কথা নেই, মেয়েদের বরাবরেই বাচাল হতে দেখেছে তুর্য। সেখানে এত গম্ভীর ভাব তার পছন্দ হচ্ছে না। শুটিং শেষে সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছে, মৌরিনও তাই করছে। তুর্য হঠাৎ তার সামনে এসে গম্ভীর মুখভঙ্গি নিয়ে দাঁড়িয়ে থাকে। মৌরিন তখন একটা চেয়ারে বসে সামনের চেয়ারে থাকা স্ক্রিপ্টগুলো গুছিয়ে নিচ্ছিল। তুর্যর দিকে মাথা উঁচু করে বলে, কিছু দরকার? ফোনটা কোথায় আমার? চেয়ার থেকে উঠে পাশেই থাকা টেবিল থেকে তুর্যর ফোনটা এনে তার দিকে এগিয়ে দেয় মৌরিন। তুর্য একনজর ফোনটার দিকে তাকিয়ে তা হাতে নেয়। মৌরিন আবারও পুনরায় চেয়ারে বসে নিজের কাজে মনোনিবেশ করে। আবারও সেই গাম্ভীর্যতা বিরক্ত করে তুর্যকে, তার সঙ্গে এসে যুক্ত হয় নতুন বিরক্তি। ফোনটা ভাইব্রেশনে ছিল, তাই হাতে থাকা অবস্থায় ভাইব্রেট করতেই তুর্য ফোনটা সামনে এসে দেখে দিয়ার কল। জ্বালিয়ে মারছে মেয়েটা, ওর ওই ন্যাকা কান্না এখন অসহ্য লাগছে তুর্যের কাছে। তবুও কলটা রিসিভ করতে হলো। সব কাজ শেষে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে হেলমেট পরছে রাতুল। এমন সময় তন্নি তার পাশে এসে দাঁড়িয়ে পড়ে। রাতুল তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবে তন্নি? আমার গাড়িটা না হুট করেই খারাপ হয়ে গেল। আপনি একটু বাড়িতে পৌঁছে দেবেন আমায়? তুর্যের সাথে যেতে পারো তো? ওর আর তোমার বাসা তো একদিকেই। তন্নি কয়েক সেকেন্ড ভেবে বলে, তুর্য তো এখন বাড়িতে যাবে না। আর আমিও আমার বাড়িতে যাব না, মামার বাসায় যাব। আর সেটা আপনার বাসার একটু আগেই। তা না হয় বুঝলাম, কিন্তু তোমাকে আর আমাকে এখন একসাথে বাইকে যেতে দেখে নিলে মিডিয়ার মানুষ কি করবে বুঝতে পারছো? তন্নি নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, সেটাই তো চাই। কিছু বললে? না তো। আর আপনি এত টেনশন করছেন কেন? হেলমেট পরলে আমাকে আর ওভাবে চেনা যাবে না। আর আপত্তি জানালো না রাতুল। আরেকটা হেলমেট তন্নির হায় ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, উঠে বসো। ফোনটা রিসিভ করে একটু সাইডে চলে এলো তুর্য। দিয়া বরাবরের মতোই কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমার সাথে এমন কেন করছো তুর্য? আই রিয়েলি লাভ ইউ। অন্য কিছু বলার থাকলে বলো। আমি ভাবছি অ্যাক্টিং থেকে বেরিয়ে আসবো। ভালো তো, আর তোমাকে মডেলিংয়েই ভালো মানায়। একটা আইডিয়া দেই, ভালো দেখতে ছেলে খুঁজে বিয়ে করে নাও। অন্যরা তো তোমার মতো হবে না তুর্য। আই নো দ্যাট। বাট ইউ ডোন্ট ডিজার্ভ মি দিয়া। আমি যদি তোমায় ডিজার্ভ না করি তাহলে কে তোমায় ডিজার্ভ করে? আমায় যে ডিজার্ভ করবে তাকে শুধু সুন্দর হলে চলবে না। সৌন্দর্যের সাথে তাকে সব দিক থেকেই বেস্ট হতে হবে, আর এটা আমি আগেও বলেছি। তাহলে আমি কোন দিক থেকে বেস্ট নই? তোমার পার্সোনালিটিই তো ঠিক নেই দিয়া। রিজেক্ট করার পরও একটা ছেলের পিছনে পড়ে আছো। সেলফ রেসপেক্টের বিন্দুমাত্র তো তোমার মাঝে নেই। তুর্য, এই কথাটা বলতে পারলে আমায়? না বলার কিছুই নেই, অ্যান্ড আই থিংক তোমার আর কিছু বলার নেই। কলটা কেটে দেয় তুর্য। এত অপমান করছে তারপরও দিয়া হ্যাংলার মতো পড়ে আছে ওর পিছনে। একটা মেয়ে এতটা নির্লজ্জ কি করে হতে পারে মাথায় আসে না তুর্যের। একটা রেস্টুরেন্টে সামনাসামনি বসে আছে নির্ঝর এবং জ্যোতি। বেশি রাত হওয়ায় খুব একটা মানুষও নেই। দু টেবিল পরে একটা ছেলে আর মেয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে তাদের মধ্যকার সম্পর্ক। রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে আর আধা ঘন্টার মধ্যেই। নির্ঝর আর জ্যোতি এসেছে আরও 30 মিনিট আগে। অর্ডার করার মধ্যে কেবল দুটো ক্যাপাচিনো অর্ডার করেছে তারা, যা আরও 15 মিনিট আগেও চলে এসেছে। দুজনেরটাই শেষ হওয়ার পথে। তবে আশ্চর্যজনক বিষয়, দুজনের মধ্যে কারোর মুখে কোনো কথা নাই। দুজনেই নিজেদের ফোনের মধ্যে ডুবে আছে। জ্যোতি মাঝে মধ্যে দু একটা ছবি তুলছে, আর নির্ঝর পুরোপুরি স্ক্রোলিংয়ে ব্যস্ত। জ্যোতি নির্ঝর এর চেয়ে 3 বছরের ছোট। তবে সেটা তাদের আচার আচরণে প্রকাশ পায়নি কখনো। ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে তারা। চা বাগানের শহর সিলেটে প্রতিবেশী হিসেবেই তাদের সম্পর্ক এগিয়ে যায়, যা ধীরে ধীরে বেস্ট ফ্রেন্ডের নাম নিয়েছে। নির্ঝর ইউনিভার্সিটিতে উঠে ঢাকায় চলে আসে আর জ্যোতি স্কুলের গণ্ডি পেরিয়েই পাড়ি দেয় রাজধানীতে।
হঠাৎ কিছু একটা হতেই ফোন থেকে চোখ সরিয়ে নির্ঝর এর দিকে তাকালো জ্যোতি। চোখে একটা চিকন ফ্রেমের চশমা, সঙ্গে ঠোঁটের কোণে তার মুচকি হাসি বিদ্যমান। এভাবে হেসে হেসে কার সঙ্গে কথা বলছে ঠিক বুঝতে পারল না জ্যোতি। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে খপ করে ফোনটা কেড়ে নিল নির্ঝর এর থেকে। এমন আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না নির্ঝর। তবে জ্যোতি তার ফোনটা একটুও চেক করল না, বরং নিজের এবং নির্ঝর এর দুজনের ফোনটাই একসাথে পাশে সরিয়ে রাখল। নির্ঝর বুকে হাত গুজে বলে, এটা কি হলো? যা হলো সেটাই। এই তুমি কি এখানে ফোন ঘাঁটতে এসেছো নাকি? নির্ঝর টেবিলের উপর এক হাতের কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে বলে, আচ্ছা তুই নিজে কি করছিলি? জ্যোতি আমতা আমতা করে বলে, এটাও তোমার দোষ, তোমার বাতাস লাগছে বোধ হয় আমার। হাহ, ফাজলামো করিস না। ফোনটা দেয়। রেগে যায় জ্যোতি। নির্ঝর এর ফোনটা তার দিকে ছুঁড়ে মেরে পাশে থাকা ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ায় সে। নিজের ফোনটা এক হাতে নিয়ে অন্য হাতে টেবিলের উপর জোরে আঘাত করে বলে, থাকো তুমি, এই ফোন নিয়েই থাকো। কবরেও না এই ফোন সঙ্গে নিয়ে যেও। হনহন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল জ্যোতি। নির্ঝর হা করে তাকিয়ে রইল সেদিকে, হঠাৎ এমন রেগে যাওয়ার কারণটা বুঝতে পারল না সে। তবে পুনরায় ফোনটা সামনে এনে দিয়াকে মেসেজ করল সে। মেয়েটা সদ্য এত বড় ছ্যাঁকা খেল, তাকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা যেন নির্ঝর নিজের কাঁধেই নিয়ে রেখেছে। রাতের খাবার খেতে বসে মারুফা অনেকক্ষণ ধরে প্লেটের খাবার নাড়াচাড়া করছে, খাচ্ছে কম। বিষয়টা লক্ষ্য করল মৌরিন। শুরুতে কিছু না বললে মারুফাকে বারবার নজর লুকোতে দেখে আর চুপ করে থাকতে পারল না মৌরিন। খাওয়া বন্ধ করে মায়ের উদ্দেশ্যে বলে, কিছু বলবে মা? মারুফা কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইলেন। মৌরিন আবারও বলে, ঠিক করে খাচ্ছ না? এমন চোরের মতো করছো কেন? কি বলবে স্পষ্টভাবে বলো তো। মারুফা সামান্য হাসার চেষ্টা করে বলল, তুই রেগে যাস না মা। এমন কি বলবে যাতে আমি রেগে যাব? আর হেয়ালি করো না মা, বলো কি বলবে। আচ্ছা আমি রাগ করব না, এবার বলো। মারুফা পানির গ্লাসটা হাতে নিয়ে কিছুটা পানি খেয়ে নিলেন। এরপর মৌরিনের দিকে তাকিয়ে ধরা গলায় বললেন, ও বাড়ি থেকে কল করেছিল সন্ধ্যাবেলা, তুই যখন নিহাকে পড়াতে গিয়েছিলি। ও বাড়ি মা। থেমে যায় মৌরিন। কুচকানো কপালের ভাঁজ সরে যায় মুহূর্তের মাঝেই, সঙ্গে চোখে মুখে ফুটে ওঠে রাগের আভা। মারুফা বাম হাতের দ্বারা মৌরিনের মাথায় হাত বুলিয়ে বলে, তুই বলেছিলি রেগে যাবি না, এই জন্যই তো আমি তোকে বলতে। হাতে থাকা খাবারটুকু প্লেটের উপর রেখে উঠে দাঁড়ালো মৌরিন। বেসিনে হাত ধুয়ে সেকেন্ডের মধ্যে চলে গেল অন্য ঘরে। মারুফা ডাকলেও তার কথার কোনো উত্তর দিল না মৌরিন। অন্য ঘর থেকে মারুফার ফোনটা নিয়ে সামনে এলো মৌরিন। এক হাত কোমরে রেখে অন্য হাতে কল লিস্টে ঢুকল সে। প্রথম নম্বরটা সামনে এনে ফোনটা মারুফার দিকে ঘুরিয়ে বলল, নম্বর এটা। আমার কথাটা অপেক্ষা করল না মৌরিন। নম্বরটা ব্লক লিস্টে ফেলেই লম্বা নিঃশ্বাস নিল সে। এরপর ফোনটা মারুফার হাতে ধরিয়ে দিয়ে তার পাশে বসে পড়ল মৌরিন। মারুফা তাকে কিছু বলার আগেই মৌরিন তার দিকে ঘুরে বলতে লাগল, তুমি এই নম্বরগুলো এখনো ব্লক করনি কেন? আমি তোমায় আরো আগে বলেছিলাম, তারপরও। কিছু না বলে চুপ করে রইলেন মারুফা। মৌরিন খুব একটা রেগে যায়নি। তবে এবার গাম্ভীর্যতা কাটিয়ে শান্ত কণ্ঠেই বলল, আননোন নম্বর থেকে কল এলে রিসিভ করবে না মা। আর ওই বাড়িতে থেকে এলে তো একদমই না। আশা করি আমার এই কথাটা রাখবে তুমি। আমি ইচ্ছে করে ফোনটা ধরিনি মৌ, 2-3 বার কল করেছিল তাই। 1000 বার কল করলেও ধরবে না, বুঝতে পেরেছ? মাথা নাড়ালেন মারুফা। মৌরিন উঠে চলে যেতে নিলেই তিনি উঠে দাঁড়িয়ে বলে, খাবারটা তো শেষ করে যা। খেতে ইচ্ছে করছে না মা, জোর করো না প্লিজ। নিজের উপর রাগ হলো মারুফার। কেন যে কথাটা বলতে গেল মৌরিনকে। শুটিংয়ের তৃতীয় দিন আজ, তবে শুট করা হচ্ছে প্রথম দিনের অর্থাৎ নাটকের একদম শুরুর দৃশ্য, যেখানে তুর্যের লুকটা থাকবে অন্যরকম। একটু বোকা বোকা টাইপ। যার কারণে তার গেট আপ চেঞ্জ করতে হবে। ক্লিন শেভ করতে হবে, যা তার একদমই অপছন্দের, তবুও করতে হবে। অভিনয়ের এই এক ঝামেলা, এক এক সময় এক এক লুকে চলে আসতে হয়, সেটা পছন্দ হোক বা না হোক। তুর্যেরও আজ হয়েছে তেমনই এক অবস্থা। এই বোকা বোকা লুকে সবার সামনে শুটিং করাতেও অস্বস্তি হতে পারে, তবে খুব একটা নয়।
কারণ এরকম অভিজ্ঞতা তার আগেও আছে। এই শুটিংয়ের জন্য তাকে হেয়ার স্টাইলও চেঞ্জ করতে হয়েছে। অনেকটাই ছোট করে ফেলতে হয়েছে চুলগুলো। ছোট বাচ্চাদের বাটিকাট নামে একটা হেয়ারস্টাইল থাকে। বর্তমানে তুর্যের চুলের অবস্থাও অনেকটা সেরকম। পরিচিত যে কেউ ওকে এই রূপে দেখে হাসতে বাধ্য। আজকের শুটিংটা একটা অফিসের ভেতরে, তন্নির আজকে শুট নেই। রাতুল, মৌরিন, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান সহ সকলেই এক জায়গায় রয়েছে। আরও 2-3 জন মেয়েও রয়েছে এটা ওটা এগিয়ে দেওয়ার জন্য। তুর্য পাশের একটা কেবিন থেকে রেডি হয়ে চলে আসে সেই কেবিনে। শরীরে লাল রঙের টি শার্ট, অ্যাশ কালার প্যান্ট, আর মাথায় একটা কালো রঙের ক্যাপ পরা। এটা মূলত নিজের হেয়ারস্টাইল লুকোনোর জন্যই পড়েছে। নইলে তাকে জোকারের থেকে কোনো অংশে কম লাগছে না। তবে ক্যাপটা বেশিক্ষণ মাথায় রাখতে পারল না। শুটিং শুরু হবে এখন, ক্যাপটা সরাতেই হবে। ডিরেক্টর তুর্যকে পুরোপুরি প্রস্তুত হতে বলে। এবার বাধ্য ক্যাপটা মাথা থেকে সরায় তুর্য। সেখানে উপস্থিত সবার তার দিকে 2 সেকেন্ড তাকিয়ে থেকে হো হো করে হাসতে শুরু করে। মৌরিনও হাসল, তবে বাকিদের মতো নয়। নিচের দিকে তাকিয়ে ঠোঁট চেপে সামান্য হাসল সে, তবে সেই হাসি তুর্যের নজর এড়াল না। বাকিদের হাসিতে তার বিন্দুমাত্র রাগ হয়নি, তবে মৌরিনের এই মুচকি হাসি যেন সহ্য হল না তার। রেগে গিয়ে বাকিদের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, সার্কাস হচ্ছে এখানে। থেমে যায় সবাই। রাতুল তুর্যের পাশে এসে হাসি থামিয়ে বলে, আরে ভাই রেগে যাচ্ছ কেন? এই লুক দেখে সবারই হাসি পাবে বুঝলে। চাপ নিও না, শুট শেষে চেঞ্জ করে নিও হেয়ারস্টাইল। কিছুই বলল না তুর্য, কেবল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মৌরিনের দিকে। মৌরিনের সেদিকে তেমন কোনো ভ্রুক্ষেপও নেই। রাতুল ডিরেক্টর রুবেলের কাছে গিয়ে কিছু কথা বলতে লাগলো। তুর্য তখনই পা বাড়িয়ে এগিয়ে এলো মৌরিনের দিকে। তার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, মজা নেওয়ার জন্য এসেছো এখানে? হাসছিলে কেন? তুর্য ভেবেছিল মৌরিন হয়তো তার এমন কথায় অবাক হবে, তবে তেমনটা হলো না। মৌরিন শান্ত দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে বলল, মানুষ তো আমি, তাই হাসি পেতেই পারে। আর এখানে বাকিদের হাসির সামনে আমার হাসিটা গোনায় ধরার মতো বলে তো মনে হয় না। মৌরিনের দিকে আরো এক কদম এগিয়ে যায় তুর্য। বুকে হাত গুজে বলে, ইউনিক হতে চাইছো? নিচের দিকে তাকিয়ে স্মিত হাসে মৌরিন। এরপর তুর্যের দিকে দৃষ্টি স্থাপন করে বলে, মানুষ জন্মগতভাবেই ইউনিক। কেউ কারোর মতো হতে পারে না, অনুকরণ করা যায় তবে পুরোপুরি অন্য ব্যক্তির মতো কখনোই হওয়া যায় না। আপনি কখনো আমার মতো হতে পারবেন না, আর না আমি আপনার মতো হতে পারবো। তাই নতুন করে চাওয়ার কিছু নেই। চেয়ে হোক বা না চেয়ে, আমি এমনিতেই ইউনিক। অ্যান্ড ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। চলবে। গল্প, এক ফালি সুখ। সূচনা পর্ব। লেখনীতে তাসনিম জাহান মৌরিন।